না, সব মেয়ের বিয়ে হয়, আমার হয় না কেন? আমি কি দেখতে খারাপ? না, আমার কপালে হয়তো কিছু নেই, হয়তো আমি অপয়া। আবার কি ভাবছো? সারাদিন চুল খোলা রেখে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও, কে বিয়ে করবে তোকে? মুখ দেখি তো গলির ছেলেরা মুখ ঘুরিয়ে নেয়। মা, আমি কি খারাপ কিছু করেছি? আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম। ওই দেখ, কবিতা অপয়া, বিয়ে করতে গেলেই বর পালায়। দুলাল কাকু ও মাসি আলোচনা করছে। ও মেয়েটার বাচনভঙ্গি, সাজ পোশাকই অন্যরকম। ও ভালো হবে না, ওর চোখে কিছু আছে। বটে, আমি একবার স্বপ্নে ওকে দেখেছিলাম জানো। তারপর থেকে আমার ঘাড়ে ব্যথা 3 দিন। রাতে ঝোড়ো বাতাস, বট গাছের নিচে কবিতা দাঁড়িয়ে, আজ আমি যাচ্ছি, এ পৃথিবী আমার না, তবে হ্যাঁ, আমি ফিরে আসব, আর তখন আমাকে কেউ অপয়া বলবে না, ভয় পাবে, ভয়। তারপর হঠাৎ নিস্তব্ধতা। হা হা হা, কবিতা কবিতা গলায় দড়ি দিয়েছে বটগাছের ডালে। মরে গিয়েও শান্তি দিল না, এখন ভয়ঙ্কর কিছু হবে। রাত 11টা, পাড়ার রাস্তাগুলো শুনশান, হালকা কুয়াশা, দূরে কুকুরের ডাক, পেছনে বটগাছের শিকড় থেকে ধোঁয়া উঠছে। দুলাল কাকু চা খেয়ে বাড়ি ফিরছিল। বটগাছ জানি আমার নাম, নিশিরাতে হাওয়ায় গায় গান। যার গলা বন্ধ, যার চোখ লাল, সে আসবে আবার, নেবে বদলা কাল। এত রাতে আবার কে গান গায়? আমাকে চিনতে পারছো না দুলাল কাকু? আমি সেই অপয়া। আমাকে ক্ষমা কর কবিতমা। কোনো দিনও না। তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, তোমাদেরও কষ্ট পেতে হবে। হঠাৎ অন্ধকার। বাঁচাও! দুলাল কাকুর চোখ ওপরানো, গায়ের ক্ষতচিহ্ন খুব ভয়ঙ্করভাবে তাকে হত্যা করেছে। রাত 3টে, কাকিমা ঘুমিয়ে রয়েছে, জানালা দিয়ে বলে, ও কাকিমা, কত ঘুমাবে? দেখো তোমার বাড়ি কে এসেছে। কে? কি ওখানে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? কাকিমা কিছু বলার আগেই তাকে সে গলা টিপে মেরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। ছেড়ে দেব? এই জায়গায় নাকি একটা মেয়ে আত্মহত্যা করেছিল। ভূত নাকি? যদি সত্যি ভূত হয় তো আমি তাকেই বিয়ে করব। এক হালকা ঠান্ডা হাওয়া বয়ে যায়, কুকুর ডাকে দূরে, একটা মিষ্টি গলা শোনা যায় অন্ধকার থেকে। তোমরা আমায় বিয়ে করবে? সত্যি? কে? কি ওখানে? ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে এক অপূর্ব সুন্দরী মেয়ে, মাথায় ঘন চুল, অপূর্ব দৃশ্য। ভালোবাসো? তবে এসো, আমার চোখে চোখ রাখো। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কাছে যায়। কবিতা হালকা হাত রাখে ছেলেটার গালে, শুধু একটা ছোঁয়া। হঠাৎ করে ছেলেটা স্থির হয়ে যায়, চোখ গ্লাসের মতো ফাঁকা, চোখের পাতা না নড়ে ধীরে ধীরে তার চোখ, মুখ আর হাতের আঙুলগুলো কালো হতে থাকে, যেন পুড়ে যাচ্ছে ভেতর থেকে। কয়েক সেকেন্ড পর ঠাস করে সে মাটিতে পড়ে যায়, নিঃশব্দে, নিস্তেজ। পেছনে কবিতার ঠান্ডা হাসি। আরেকজন প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। কবিতা পিছন থেকে একটা গাছের ডাল ছুঁড়ে মারে এবং ছেলেটার বুকে লেগে মারা যায়, এবং কবিতা হাসে। প্রতিশোধ, প্রতিশোধ। কবিতা এভাবে সবাইকে মারতে থাকে, ভয়ঙ্কর মৃত্যু দেয় সবাইকে। কবিতার মধ্যে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। এই আগুন নেভানোর মতো সাহস কারও আছে? সন্দেহতে গ্রামের লোকেরা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয়, সবাই যে যার ঘরের মধ্যে। কিন্তু কবিতার দাদু, যে কিনা কবিতাকে খুব ভালোবাসত, কিন্তু সে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। রামু এটা লক্ষ্য করে। গ্রামের সবাই ভয়ে ঘরে ঢুকে আছে, আর কবিতার দাদু বাইরে দিয়ে ঘুরছে। ব্যাপারটা তো জানতে হবে। পরদিন সকালে গিয়ে বলে, আচ্ছা কাকু, গ্রামে কবিতার উপদ্রুপে কেউ ঘর থেকে বেরোয় না,
আর তুমি বাইরে দিয়ে কিভাবে ঘোরাঘুরি করছো? দেখ বাবা, কবিতাকে যে যে কষ্ট দিয়েছে তাদেরকেই সে মারবে। তাহলে তো আমাকেও কিছু করবে না। তাহলে চলো আমরা গ্রামবাসীদের বাঁচাই। কি করে বাঁচানো যায় বলো তো? তার কাছে যদি সকল গ্রামবাসীরা গিয়ে ক্ষমা চায়, তাহলে ক্ষমা করলেও করতে পারে। সকল গ্রামবাসীরা তার কাছে গিয়ে ক্ষমা চায়। কবিতা, আমাদেরকে ক্ষমা করো, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদেরকে আর শাস্তি দিও না। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? হা হা হা, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, আর আমি তোমাদের মারব না একটা শর্তে। তোমরা যদি আমার মতো অন্য কোনো মেয়েকে কষ্ট না দাও, তাহলে হ্যাঁ কবিতা, হ্যাঁ, এই ভুল আর কোনো দিনও করব না আমরা। কবিতা সকল গ্রামবাসীদের ক্ষমা করে দেয় ও সে আস্তে আস্তে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়।